কোথাকার কোন বুড়ি মৃত্যুর সময় আমার আব্বুকে দিয়ে ওয়াদা করিয়ে নিয়েছে, আর সেই প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে। দেখেন, জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাতে, তাই না? তাই বলে তোমার মতো এরকম একটা গাইয়া খেয়াতের সাথে আমি সারা জীবন পার করবো? আমি গ্রামে বড় হয়েছি, এটা কি আমার অপরাধ? আর গ্রামে বড় হইলে কি মানুষ খ্যাত হয়ে যায়? তুমি একবার নিজেকে দেখো আর আমাকে দেখো। আমার মতো একটা শিক্ষিত স্মার্ট ছেলের সাথে এই তোমার মতো এরকম অজপাড়া গায়ের মেয়েকে কখনো মানায়? সবই আল্লাহর সৃষ্টি, মন থেকে ভালোবেসে থাকলে সবাইকে সবার পাশে মানে। দেখো, তোমার কাছে এই লেকচার শোনার না আমার একদমই টাইম নেই। আমি তোমাকে স্ত্রী হিসাবে মানি না, কখনো মানবো না। তাহলে আমাদের বিয়ে? আমরা শুধু কাগজ কলমে স্বামী স্ত্রী। তোমার ইচ্ছে হলে তুমি আমার সাথে থাকবে, ইচ্ছে না হলে চলে যাবে। প্রয়োজনে তুমি আমাকে ডিভোর্সও দিতে পারো। ডিভোর্স? অবাক হচ্ছ কেন? এমন ভাবে চমকে উঠলে মনে হচ্ছে যে ডিভোর্স শব্দটা তুমি জীবনের ফার্স্ট টাইম শুনলে। দেখেন, আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একটা মেয়ে। মুসলিম মেয়েরা বিয়ে করে স্বামী সংসারে আসে আর মৃত্যুর পর বিদায় নেয়। মানে তুমি সত্যি সত্যি প্রমাণ করলে যে তুমি একটা গাইয়া খ্যাত। এই যুগে ডিভোর্স কোনো বিষয় নাকি? প্রতিদিন হাজার হাজার ডিভোর্স হচ্ছে। আমি সংসারের স্বপ্ন দেখেছি, কিন্তু ডিভোর্সের কথা কোনোদিনও চিন্তা করিনি। এতদিন চিন্তা করো নাই, এখন চিন্তা করো। প্রয়োজনে সারা রাত বসে বসে চিন্তা করো, কিন্তু এখন আমাকে দয়া করে ঘুমাতে দাও। এই যে শুনছেন, এই যে ওঠেন। কি হয়েছে? সকাল হতে না হতে তো ডাকাডাকি কিসে? আপনার জন্য চা। এখানে রেখে যাও। আব্বা আম্মা আপনাকে নাস্তা করার জন্য ডাকছেন, আপনি ফ্রেশ হয়ে আসেন। আমার ঘুম পুরো হয়নি, আমি আর একটু ঘুমাবো। কিন্তু আব্বা আম্মা তো। কথা একবার বললে কানে যায় না নাকি বয়রা? আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? তো কিভাবে বলবো? একবার তো বললাম যে আমার ঘুম পাচ্ছে, তারপরও কানের কাছে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ। আমার ভুল হয়েছে, আমি আসলে বুঝতে পারিনি। এখন আমার চোখের সামনে দিকে যাও। লস্ট। সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। বাবা, এই নিন আপনার চিনি ছাড়া চা। মা, আপনার কফি। আমাদের বৌমা আসলেই একটা সংসারী মেয়ে। সে একবার শুনেছে আমি চাই চিনি খাই না, এখনো তাই। আমি যে চা খাই না কফি খাই, বৌমা একটিবারের জন্য এই কথাটি ভুলে যায়নি। বাবা, মা, আপনাদের কি আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না, কিন্তু তোমার সাথে একটু কথা বলতে চাই। জি বাবা, বলেন। তুমি না বললেও আমরা বুঝতে পারি আমাদের ছেলে সবুজ তোমার সাথে রাগারাগি করে। কই না তো বাবা, আসলে উনি অফিসে সারাদিন কাজকর্ম করে বাসায় আসার পর একটু আপসেট থাকেন। আমাদের কাছে লুকিয়ে লাভ নেই বৌমা, আমরা জানি আমাদের ছেলে তোমাকে অনেক অপমান করে। না না, সেরকম কিছু না মা। দুইজন অচেনা মানুষ একসাথে থাকতে গেলে একটু মতের অমিল হয়, আর সংসার করতে গেলে অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। মা লামিয়া, ধৈর্য এমন একটা বৃক্ষ যার সারা গায়ে কাটা হলেও ফল কিন্তু মিষ্টি। আল্লাহ নিশ্চয়ই একদিন তোমার এই ধৈর্য দান দিবেন। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। তোমাদের জন্য আমরা সবসময় দোয়া করি মা। মা, চুলায় রান্না বসে রেখে আসি, আমি যাই তাহলে। যাও মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ভাবি চা নিয়ে আসছে। সবুজ ভাই বিয়ে করে ফেললেন, অথচ দাওয়াত দিলেন। আমরা কিন্তু অনেক কষ্ট পেয়েছি। গোপনে গোপনে কাজটা সেরে ফেললেন ভাই। আরে আলম ভাই, আর বলবেন না, একদম হুটহাট করে সবকিছু হয়ে গেছে তো, তাই কাউকে কিছু বলার সময় পাইনি। না না সবুজ ভাই, এরকম বলে তো হবে না। বিয়ের দাওয়াত পাইনি তো কি হয়েছে? ভাবির হাতের রান্না আমরা খেতেই পারি। কি বলেন মনির ভাই? যাকে নিয়ে এত কথা সেই বাবি কই? বাবিকে ডাকেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবুজ ভাই, সে কখন থেকে অপেক্ষা করছে ভাবিকে দেখবো, অথচ ভাবি নিজে না এসে এরকম কাজের মেয়েকে দিয়ে চা পাঠালেন। সবুজ ভাই, আমরা কিন্তু চা নাস্তা খেতে আসিনি, আমরা এসেছি ভাবিকে দেখার জন্য। ভাবিকে দেখান। মনির ভাই, উনি আপনাদের ভাবি। সরি ভাবি, আসলে চিনতে পারিনি। বসেন। ভাবি যেভাবে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে এসেছে, ভাবিকে কিভাবে চিনবো? আসলে আপনাদের ভাবি অনেক পর্দাসীন মহিলা তো, তাই বোরকা ছাড়া কারো সামনেই যায় না। আরে সবুজ ভাই, আমরা তো ভাবির দেবরের মতোই, আমাদের সামনে মুখ খুলে সমস্যা কি? ভাবি মুখটা খোলেন দেখি। মাফ করবেন ভাই, স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষকে চেহারা দেখাতে পারবো না। আচ্ছা ভাবি, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। যাই বলেন সবুজ ভাই, এই আধুনিক যুগে এরকম পদ্মাশীল বউ পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আপনি ঠিক বলেছেন আলম ভাই। আচ্ছা ভাই, আপনারা চা নাস্তা করেন, আজান পড়ে গেছে, আমি নামাজ পড়ে আসি। ঠিক আছে ভাই। আলম ভাই, আপনারা নাস্তা করেন, আমি একটু ভিতর থেকে আসছি প্লিজ। কি বুঝলেন মনির ভাই? যা বুঝার বুঝে গেছি, ভাবির চেহারা ভালো না, এই জন্যই বোরকা পরে আসছে। আরে না, আমার মনে অনেক টাকা যৌতুক নিচ্ছে। আচ্ছা বাদ দেন তো ভাই। এবার তোমার আত্মার শান্তি হয়েছে? আমি আবার কি করলাম? তুমি আমার অফিস কলিগদের সামনে এইভাবে অপমান করলে কেন? আমি আপনাকে কখন অপমান করলাম? তোমাকে আমি কি বলেছি? তোমাকে আমি বলেছিলাম কিনা সেজে গুজে তাদের সামনে যেতে? সেটা তো করোনি, উল্টো আরো বোরকা পরে তাদের সামনে গিয়েছো। বোরকা পরার সাথে অপমানের কি সম্পর্ক? অফিসের প্রত্যেকটা মানুষ জানে আমি কেমন টাইপের ছেলে, কিভাবে আমি চলাফেরা করতে পছন্দ করি। আমি অল টাইম স্মার্টলি চলাফেরা করি। সেই ওরা যখন এসে তোমাকে এই ড্রেসে দেখলো, তখন ওরা কি অফিসে যে হাসাহাসি করবে না? বোরকা পরলে মানুষ হাসবে কেন? আরে তুমি তো ওনাদের সামনে একটা জিন্স আর টপস পরেও যেতে পারতে, অন্তত আমার সম্মানহানিটা হতো না। স্বামীর কাছে তো স্ত্রীর পর্দাটাই আসল সম্মান। আমি তোমাকে নেক্সট টাইম বলে দিচ্ছি, আবার যখন আমার অফিসের কোনো কলিগ এখানে আসবে, তখন যেন তোমাকে বোরকা পরে না দেখে। দেখেন, আপনার দেখা শখ হইলে বলে আমি আপনার সামনে জিন্স টপ পরে হাজির হব, কিন্তু পরপুরুষের সামনে যেতে পারবো না। আমাকে দেখার অধিকার শুধু আপনার, অন্য কারণ না। তোমাকে দেখার না বিন্দু পরিমাণ আমার ইচ্ছে নেই। আর প্রয়োজন হলে তুমি আমার সামনে বোরকা পরে থাকবা, কিন্তু দয়া করে আমার অফিস কলিগদের সামনে এই বোরকা পরে যাবে না। যেটা আমি করতে পারবো না সেটা আমাকে বলবেন না। অন্য কাউকে খুশি করতে গিয়ে আমি আল্লাহ রাসূলের হুকুম অমান্য করতে পারবো না। তুমি আমার চোখের সামনে থেকে যাও। Get lost! এই নিন আপনার চা। কিছু বলবে? জি না। তাহলে শুধু শুধু দাঁড়িয়ে আছো কেন? আরে বাহ, আজ তো তোমাকে অন্যরকম লাগছে। আপনি এইভাবে সাজতে বলেছিলেন, তাই সেজেছি। গ্রেট। তার জন্যই আজকে তোমাকে অনেক মডার্ন আর স্মার্ট লাগছে। স্মার্টনেস কি মানুষের পোশাক আশাকে নাকি ব্যক্তিত্বে? আমি তোমার কাছে যুক্তি শিখতে আসি, এখন থেকে সবসময় এইসব পোশাক পরবা। সব সময় পরবো মানে? 24 ঘন্টা ঘরে বাইরে এমন মডার্ন ড্রেস পরো। বাসায় তো শ্বশুর শাশুড়ি আছেন, ওনাদের সামনে আমি এসব ড্রেস কিভাবে পরবো? আর মানুষের লজ্জা বলতেও তো একটা কথা আছে। তুমি একটা কাজ করো, বারান্দায় যাও, বারান্দায় যেয়ে বাইরের দিকে তাকিয়ে দেখো, হাজার হাজার মেয়ে এসব মডার্ন ড্রেস পরে আছে। কই, কেউ তো কিছু বলে না? আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি, আমার ধর্ম আমাকে এই শিক্ষা দেয়নি। যেটা আমি পরিবার আর ধর্মের কাছ থেকে শিখেছি, আমি সেটাই করব। আমি তোমার হাজবেন্ড, আমি যেটা বলবো সেটাই করবে তুমি। হারাম কাজ ছাড়া আপনি যা বলবেন আমি তাই করব। স্বামীর আদেশে চাইতে আল্লাহর আদেশ করব। তোমার এই ঘাড়তারামি স্বভাবটা না আমার একদমই পছন্দ না। আসলে তোমার মতো মেয়ের সাথে সংসার করাই যাবে না। ধরো চা খাবো, ধরো। তোমাকে নিয়ে মার্কেটে যাব,
এইসব শাড়ি না, ভালো দেখে একটা শাড়ি পরে আসো, আর সাথে একটা হাতা কাটা ব্লাউজও পরে আসো। ছি ছি, কি বলছেন? আমি এসব পরে বাইরে যেতে পারবো না। তোমার তো দেখছি আমার সব কথাতে না বলার একটা বাজে অভ্যাস হয়ে যাচ্ছে। আপনি আমাকে এমন আদেশ কেন করেন যেটা আমি পালন করতে পারবো না? দেখো, আমার সংসার করতে গেলে আমার কথা মতোই চলতে হবে। এসব মুখে মুখে তর্ক না আমার একদমই পছন্দ না। আমি তর্ক করছি না, প্রতিবাদ করছি। আপনি আমাকে হারাম কাজ করতে বাধ্য করছেন। আরে আমার যদি সবকিছুই তোমার কাছে হারাম মনে হয় তাহলে আমার সংসার করছো কেন? চলে যাও না। আপনি যদি সত্যি সত্যি আমার উপর এত অসন্তুষ্ট থাকেন, আমাকে বিদায় করে দেন। হ্যাঁ, তাই ভালো। আমিও তোমার সাথে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি। তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও। কোথায় যাব? যেখানে খুশি সেখানেই যাও। যত তাড়াতাড়ি সম্ভব আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আমাকে পছন্দ না হলে আপনি দ্বিতীয় বিয়ে করেন। আমাকে ডিভোর্স দেওয়ার কি দরকার? আমি আমার লাইফ থেকে তোমাকে মুছে ফেলতে চাই। তোমার মতো এরকম একটা গাইয়া ভূতমার্কা মহিলার নামগন্ধ না আমি আমার লাইফে রাখতে চাই না। তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তো আপনাকে বলছি, আমি ঘরের ভিতরে আপনার সব চাহিদা পূরণ করব। দয়া করে আমাকে বেপরোয়াভাবে চলতে বলবেন না। আচ্ছা, তুমি আমাকে বলেছিলে না যে স্বামীর আদেশ অবশ্যই পালনীয়? জি, বলেছিলাম। তাহলে আমি তোমাকে এখন এই মুহূর্তে আদেশ করছি, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ঠিক আছে, আমি চলে গেলে যদি আপনি খুশি হন, আমি চলে যাব। গেট লস্ট। আমার ভাবতেই ঘেন্না লাগছে, তুমি আমাদের সন্তান। আমি আগেই না করেছিলাম বিয়ে করবো না, জোর করে সংসার হয় না। কি কমতি ছিল মেয়েটা? রূপে গুণে অনন্যা। আম্মু, শুধু রূপ আর গুণ থাকলেই চলে না, যুগের সাথে তাল মিলে চলতে জানতে হয়। হ্যাঁ, এখন যুগের সাথে তাল মিলাতে গিয়ে বেহায়াপনা করতে হবে। শোনো আব্বু, যার যার পছন্দ তার তার কাছে। আমার কখনোই এই মহিলা হুজুর পছন্দ ছিল না। আমার সাথে মানায় না এমন কাউকে আমি বউ হিসাবে মেনে নিতে পারবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তোমার সাথে ওই রকম একটা ভদ্র নামাজি মেয়ের সাথে মানায় না। ওর সাথে মানায় একজন ভদ্র ছেলেকে। তোমার মতন অভদ্র অমানুষকে মানায় না। আম্মু, আব্বু এসব কি বলছে? তোর আব্বু তো ঠিকই বলছে। তোর মতো ছেলেকে পেটে ধরেছে, এই কথা ভাবতে আমার খারাপ লাগছে। চলে এসো সাবিনা, এসব কথা বোঝার জ্ঞান তোমার ছেলের এখনো হয়নি। আসো। একটা কথা শুনে রাখ সবুজ, তুই আজকে বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়ে কাজটা ভালো করিসনি। মানুষের মন ভাঙার মসজিদ ভাঙা এক সমান কথা। তুই আজকে লামিয়ার মন ভাঙিসনি, তোর বাবার আর আমার মন ভেঙে দিয়েছিস। আরে আম্মু, তোমাদের মন রাখতে যেত, আমি নিজের মন ভাঙতে পারি না। আম্মু, এই আমার ঘড়িটা দিও তো। মানি ব্যাগটাও নিয়ে এসো। আমার মতো একটা শিক্ষিত স্মার্ট ছেলের সাথে এই তোমার মতো এরকম অজপাড়া গায়ের মেয়েকে কখনো মানায়? দেখেন, আমি পরপুরুষের সামনে সেজেগুজে যেতে পারবো না। আপনার যদি একান্ত দেখতে ইচ্ছা করে আমাকে, আমি আপনার জন্য সেজেগুজে আসবো। আমার সামনে তুমি সেজে আসলেই বাকি, আর সেজে না আসলেই বাকি। আলম ভাই, আলম ভাই, কি হয়েছে?
আপনাকে তো সিক মনে হচ্ছে। তো পারিবারিক ঝামেলার মধ্যে আছে। কি হয়েছে বলেন তো? আপনি তো জানেন সারাদিন অফিসে ব্যস্ত থাকি। ওই দিন দুপুরে হঠাৎ করে বাসায় গিয়ে দেখি আপনার ভাবি তার এক ছেলের ফ্রেন্ডকে নিয়ে বেডরুমে বসে আড্ডা দিচ্ছে। ফ্রেন্ডদের সাথে তো কথা বলতেই পারে, এতে প্রবলেমের কি আছে? আসলে বিষয়টা ওরকম হলেও তো কোনো সমস্যা ছিল না। দারোয়ান বলল ওই ছেলে নাকি প্রতিদিন বাসায় আসে। আলম ভাই, আপনি এই বিষয়ে ভাবির সাথে ক্লিয়ারলি কথা বলতে পারেন। আমি এখন বুঝতে পারছি সবুজ ভাই, যদি চরিত্রবান কাউকে বিয়ে করতাম তাহলে সাংসারিক জীবন অনেক হ্যাপি থাকত। এই যুগে আপনি কয়জনের চরিত্রের গ্যারান্টি দিতে পারবেন? ভুল বললেন সবুজ ভাই, এখনো অনেক মেয়ে আছে যারা তাদের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে চোখ তুলেও তাকাবে না। ঠিকই বলেছেন আলম ভাই। সবুজ ভাই, আপনি আসলে ভাগ্যবান। আপনার বইয়ের মতো এরকম ইমানদার পরেজগার বউ পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আপনি এখানে? দয়া করে এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না। এটা আমার খালার বাসা, আর আমি চাই না আমার খালারা আপনাকে খারাপ ভাবে। কেমন আছো তুমি? ডিভোর্স দিতে আসছেন তাই না? ঠিক আছে, ডিভোর্সের কাগজটা রেখে যান, আমি সাইন করে পাঠিয়ে দিব। আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। কোথায়? আমার সাথে, আমার বাসায়। আমাকে আপনার বাসায় নিয়ে গেলে তো আপনারই সমস্যা। আপনার বন্ধুরা আমাকে দেখলে আপনারই সম্মান কমে যাবে। আমাকে আর লজ্জা দিও না। আমি আসলে তোমার মর্যাদা বুঝতে পারিনি, তাই না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি চাই না আর আপনি অপমানিত হন, আর আমিও কোনোদিন আপনার মনের মতো হতে পারবো না। তার থেকে ভালো দুজনে আলাদা হয়ে যাও। আমি চাই আমরা সবকিছু ভুলে আবার নতুন করে জীবনটা শুরু করতে। নতুন করে শুরু করার অবশিষ্ট কিছু নেই। আমি মন থেকে চাই আপনি ভালো থাকবেন। দয়া করে এখান থেকে চলে যান। হলো জীবনে এমন সিক্সি বোটের গান আসলে হয়। বাবা এসেছিস? তুই একা কেন? বৌমা কোথায়? তোমাদের বৌমার আসবে না। আমি আগেই জানতাম এত অপমানের পর কোনো মানুষ এই সংসারে আর আসবে না। আপু, আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে। এই জন্যই জ্ঞানীরা বলেছেন সময় থাকতে মানুষের মূল্য দিতে হয়। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপু, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু সেটা সময় থাকতে বুঝতে পারোনি। আমার মনটা খুব খারাপ। তোমরা আমাকে একটু একা ছেড়ে দাও। মন ভালো রাখার সব থেকে বড় উপায় হচ্ছে নামাজ। যান, অজু করে নামাজটা পড়ে নেন। তুমি তুমি কখন এলে? অনেকক্ষণ আগে। কিন্তু আপনি এতক্ষণ কোথায় ছিলেন? তোমার বাসা থেকে বের হওয়ার পর খুব খারাপ লাগছিল, তাই পাগলের মতো এদিক সেদিক ঘোরাফেরা করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমরা আমাদের রুমে যাচ্ছি, রাতে একসাথে খাবো। জি আপু। আসো। এখন বুঝছেন তো কাউকে আঘাত দিয়ে কথা বললে কেমন লাগে? তুমি না নিজেই বললে তুমি আর আমার সাথে সংসার করবে না, তাহলে এখন আবার ফিরে আসলে যে? ভেবে দেখলাম যার সাথে জান্নাতে চিরজীবন থাকবো তার সাথে দুনিয়াতে থাকবো না, তাই চলে আসলাম। আমি আর কোনোদিনও তোমাকে কষ্ট দিয়ে কথা বলবো না।